গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস যুবক যুবতীরা। পড়ছি এর তৃতীয় পর্ব। স্যাঁতসেঁতে সিঁড়ি দিয়ে তিনতলায় উঠে আলো ঝলমল পরপর ঘর। মল্লিকা মেয়েটার ঘর ছিল চমৎকার সাজানো গোছানো। রেডিওতে ইংরেজি সুর বাজছিল। মা কালী আর সিগারেট কোম্পানির ক্যালেন্ডারে ন্যাংটো মেয়ের ছবি পাশাপাশি দেয়ালে এবং অশ্বারুর শিবাজি। এছাড়া কয়েকটি নকল টিকটিকি আরশোলা কাঁকড়া বিছে এখানে সেখানে ঝুলছে। বিরাট ভাসে একঝাড় লাল গোলাপ। অমন শাটিনের মতো ঝলমলে লাল গোলাপ আগে কখনো দেখিনি। মেয়েটা একেবারে পাগলাটে ধরনের ফর্সা, টান করে চুল বাঁধা, অল্প নেশার ঘরে দুলছিল। বলেছিল, তোমরা আবার কেন এসেছ? মাঝে মাঝে নিজেদের মধ্যে ইংরেজিতে প্রাইভেট কথা বলবে, একদম দেখতে পারি না। ওই লোকটা আবার বই লেখে। তাপসের দিকে আঙুল দেখিয়ে, ওসব লেখক টেকক আমার সয় না মাইরি। অবিনাশ ততক্ষণে ওর বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ে হুকুম করেছে, রেডিওটা বন্ধ করে দে মল্লিকা, পাখাটা খোল না। তারপর বলেছে, এনে সিগারেট খাবি? ভালো সিগারেট আছে আজ। তাপসের সঙ্গে কিনে যেন কথা কাটাকাটি হলো মেয়েটার। তাপস বলল, নাও টাকা নাও, একটা বোতলা নাও, দুঢোক গিললেই মেজাজ শরীফ হয়ে যাবে। না, আজ ভাগো, আমার শরীর ভালো নয়। তাতে কি হয়েছে, না হয় একটু গল্পগুজবই করব আজ। না হবে না, বেরো বলছি। মেয়েটা খুব রেগে গেছে, কি জানি। আচ্ছা বাবা, তোমার টাকা অ্যাডভান্স দিচ্ছি। টাকা দেখাচ্ছ মল্লিকা মিত্তিরকে? কত টাকা দেখি? তাপস 20টা টাকা এগিয়ে দিল। হাসতে হাসতে মেয়েটা গোড়ালির ওপর ভর দিয়ে ঘুরে টলে গিয়ে দেয়াল ধরে সামলাতে সামলাতে কাশতে লাগল। আচ্ছা, আর 5 টাকা বেশি নাও। 5 টাকা? আবার 5 টাকা? সরু গলায় বিশ্রীভাবে হেসে উঠল মল্লিকা। তাপস চটে উঠল এবার। তোমার ওই রূপের জন্য আবার কত চাও? কি? মল্লিকা বাঘিনীর মতো ফুঁসে তাকাল তাপসের দিকে। ঘন নিঃশ্বাসে ওর বুক ফুলে উঠছে। আস্তে আস্তে বলল, রূপের দাম? রূপ কি কিমত 5 ঘা জুতি। যাবার সময় 5 ঘা জুতো মেরে যেও। বলে 10 টাকার নোট দুখানা কুচি কুচি করে ছিঁড়ে ফেলল। আমি চুপ করেই নাটক দেখছিলুম। অবিনাশ উঠে বলল, কি ঝঞ্ঝাট করছো মাইরি, দাও 1 গ্লাস জল দাও। জল? মল্লিকা ছুটে গিয়ে খাটের তলা থেকে কাঁচের কুজোটা টেনে বের করল। তারপর হঠাৎ দুম করে কুজোটা ফেলে দিল মাটিতে। অবিনাশ আর কোনো কথা না বলে উঠে দাঁড়িয়ে বলল, চল যাই, মাসির আজ মান হয়েছে। আমরা বেরিয়ে আসার সময় মল্লিকা বলল, দেখো যেন কারোর পা কাটে না কাছে, আমার ঘরের রক্তফক্ত চলবে না। আমি বললুম, খবরটা শুনলে অবিনাশ খুবই দুঃখ পাবে। অবিনাশের ওপর মেয়েটার সত্যি একটা টান ছিল। না, পাবে না, তাপস বলল। সত্যিই পাবে না, পরীক্ষিত বলে। ওই হারামজাদার বুকের মধ্যে দয়ামায়া কিছুই নেই, ওর আত্মাই নেই বোধ হয়। অবিনাশও তোর সম্বন্ধে এই কথাই বলে। আমি বললুম, যা যা, আমার বুকে ভালোবাসা আছে, তাই আমি কবিতা লিখি। অবিনাশ যা লিখেছে ওগুলো আবার লেখা নাকি? ওর দ্বারা কিছু হবে না। তোদের ভালোবাসা কিরকম জানিস? একটা পিঁপড়ে মরলে তোদের প্রাণ কাঁদে, কিন্তু বাড়িতে তোর মা খেতে পেল কিনা সে সম্বন্ধে গ্রাহ্য নেই। তাপস আমাকে বলল, শালা, তোর সব কথার মধ্যে বক্তৃতার ঢং এসে যায় কেন রে? আমি চুপ করে গেলুম। পরীক্ষিত উদাসভাবে বলল, ছেলেবেলায় আমার মা মারা গেছে, মায়ের মুখটাও আমার ভালো করে মনে পড়ে না। ছায়াদি ট্রেতে করে গরম নিমকি ভাজা আর চা নিয়ে এলো। এতক্ষণ লাগে তোমার চা বানাতে? পরীক্ষিত ধমকে উঠল। তাপস বলল, তোর কবিতাগুলো কখন শোনাবে? চা খাওয়ার পর না হয়? না, চা খেতে খেতেই শোনা যাক। ছায়াদি নির্লজ্জের মতো বাঁধানো খাতাখানা এনে শতরঞ্জির একপাশে বসল। খারাপ লাগলে স্পষ্ট করে বলবে কিন্তু। হেমকান্তিবাবু, আপনার কি খুব শরীর খারাপ লাগছে? না না। হেমকান্তি মুখ গুজে বসেছিল, এবার মাথা তুলল। ছায়াদি পাতার পর পাতা পড়ে যেতে লাগল। আমি একদম মনোযোগ দিলাম না সেদিকে। সব ছন্দ মিল দেওয়া ট্রাস। পরীক্ষিত তাপসও নিশ্চিত শুনছে না, অন্য কিছু ভাবছে। ছায়াদির কি যেই দুর্বলতা! রাশি রাশি লিখে চলেছে এইসব, ছাপাও হয় নানা জায়গায়। তবু তরুণ সাহিত্যিকদের শোনাবার কি লোভ। মাঝে মাঝে ওদের পিসিমা বাড়ি থাকে না, বা মনে হয় ছায়াদি ওকে কোথাও পাঠিয়ে দেয়। তখন এ বাড়িতে দলে দলে আড্ডা। পিসিমা ভারী ঠান্ডা মানুষটি, কাঁচা বেলের ভেতরের মতো গায়ের রং, সবসময় হাসি মুখ। একদিন শেখর এসে বমি করেছিল, পিসিমা নিজের হাতে পরিষ্কার করেছিলেন।
আমাদের বাড়িতে মা পিসিমারা এসব করার কথা কখনো ভাবতে পারেন? তা নয়। পিসিমা এদের অভিভাবিকা তো নয়, গলগ্রহ, বুদ্ধিমতী মহিলার মতোই তাই মানিয়ে নিচ্ছেন। আমাদের পক্ষে অবশ্য ভালোই, চমৎকার আড্ডার জায়গা। তাছাড়া দুটি মেয়ে উপস্থিত থাকলে জমজমাট হয়। একমাত্র মুশকিল, মাঝে মাঝে ছায়াদির লেখা নিয়ে আলোচনা করতে হয়। তবে মেয়েদের স্তুতি করাটা ঠিক মিথ্যে নয়, চর্চা রাখা ভালো। দুপুরে তাপস যখন ফোন করল, তখনই বুঝতে পারলুম কপালে আজ কিছু বাজে পদ্য শোনার দুঃখ আছে। মেয়ের লেখা কবিতা, এ যেন গোল বোতলে চৌকো কর্ক মাইরি। অবিনাশ বলে, অনেকটা ঠিকই বলে। ও ধরিবার ছেলে, কি চমৎকার কেটে পড়ল মায়াকে নিয়ে। মায়াকে আমি অনেক দিন থেকে চিনি। কিশোরী অবস্থা থেকে আস্তে আস্তে ওকে বড় হয়ে উঠতে দেখলুম। ওর ওই সুকুমার স্বর্গীয় শরীর অবিনাশ কবে নষ্ট করে দেবে কে জানে। আমি বাথরুমে গিয়েছিলাম, দেখলাম ছায়াদেও বেরিয়ে এসেছে। বলল, একটা কথা আছে তোমার সঙ্গে। বলো। এখানে দাঁড়িয়ে বলবো? না, চলো ওপরের ঘরে যাই। ওপরের ঘরের দরজা ঠেলে খোলার আগেই বলল, না থাক, চলো ছাদে যাই। সুন্দর হাওয়া দিচ্ছে। অনেকগুলো টবে সাদা ফুলগুলো ফুটে উঠেছে। ৩-৪ রকমের গন্ধ আমার নাকে লাগছে। ছোট্ট একটা ঘর আছে ছাদে। চারদিক চমৎকার নির্জন। ছায়াদিকে কিরকম রহস্যময় দেখাচ্ছে। আমাকে কি বলতে চায়? আমাকে দিয়ে কোনো কাজ করাবার মতলব নাকি? আমি এতক্ষণে ওকে নিশ্চয়ই একটা চুমু খেয়ে খুশি করতুম, কিন্তু মায়ার ব্যবহারে মনটা কিরকম বিষিয়ে আছে। আমাকে ওর ভালো না লাগতে পারে, কিন্তু আমাকে দেখে ওর ব্রেসিয়ার পরা বুকে শাড়িটা অন্তত জড়িয়ে নিতে পারত। চলো, এই কাঠের সিঁড়িটা দিয়ে চিলে ছাদে উঠবে। হু হু করে হাওয়া ধাক্কা মারবে। কি ব্যাপার, মনে হচ্ছে তোমার কথাটা বলার জন্য যেন পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গা দরকার? হ্যাঁ, সে কথা স্বর্গে দাঁড়িয়ে বলা উচিত। আশা করি তুমি এখন বলবে না তুমি আমাকে ভালোবাসো। ছায়াদি থতমত খেয়ে আমার চোখে চোখ রাখল। তারপর খাদে গলার স্বর নামিয়ে বলল, তুমিও বুঝি প্রাণপণে হৃদয়হীন আধুনিক হবার চেষ্টা করছো বিমলিন্দু? না, তা নয়। তুমি বলার আগে আমি বলতে চাই, পৃথিবীর দিন এসে গেলেও একটি মেয়েকে আমি ভালোবাসি, এ কথা বলায় কোনো আধুনিকতা নেই। ছায়াদি, তুমি আমার কাছে কি চাও? আমি তোমার কাছে অমৃত চাই। আমার কাছে অমৃত নেই, সামান্য ভালোবাসা আছে। না, ইয়ার কি নয় বিমলেন্দু, আমি সত্যি তোমাকে কিছু জানাতে চাই। আমি আর কি করছি না, আমি প্রাণ থেকে বলছি। ও কথা থাক, আমি অনেককে জানি, কিন্তু তোমাকেই আমার সবচেয়ে আপন লোক বলে মনে হয়। কারোকে না বলে আমি আর পারছি না বিমলেন্দু। আমি আর বেশি দিন বাঁচব না। সে তো আমরা কেউই আর বেশি দিন বাঁচব না। মানুষ জাতটাই ধ্বংস হয়ে যাবে। না, সে কথা নয়, অসুখ। আমার লিউকেমিয়া হয়েছে। লিউকোডার্মা? ওটা আবার একটা অসুখ নাকি? লিউকোডার্মা নয়, লিউকেমিয়া। এই অসুখ হলে মানুষ বাঁচে না। রক্তের শ্বেতকণিকাগুলো নষ্ট হয়ে যায়, যাকে বলে ব্লাড ক্যান্সার। এর কোনো চিকিৎসা নেই। চলো, তোমাকে ডাক্তারের রিপোর্ট দেখাচ্ছি। ডাক্তার বলেছে আমি আর বড়জোর বছরখানেক। ডাক্তারের কাছে গিয়েছিলে কেন হঠাৎ? হঠাৎ নয়, আজ ৬ মাস ধরে যাচ্ছি। তুমি যেদিন আমার সেতির দাগ ধরা ঠোঁটে আদর করলে, সেদিনই মনে হলো সেতির দাগটা না সারিয়ে দিলে আমার চলবে না। কারণ তোমার ঠোঁটে সেদিনই একটা চাপা অহংকার দেখতে পেয়েছিলাম। অহংকার এই জন্য যে তোমার মন এত বড়, তুমি ওসব দাগটা ঘেন্না করো না, এটা দেখাতে পারলে। কেন তোমাদের কাছে আমি এরকম ছোট হয়ে থাকব? জন্ম থেকে আমার সেতি, তোমার নেই কেন? তোমার ভুল ধারণা। আমার সারা শরীর শিরশির করে, জ্বালা করে, তাই ডাক্তারের কাছে। আজ থাক, এই সন্ধেবেলা ওসব কথা আমার ভালো লাগে না। চলো নিচে যাই। না, তোমাকে শুনতেই হবে। আমি আর সময় পাব না। কি ছেলে মানুষই করছো, চলো নিচে। না বিমল, শোনো। না, নিচে চলো, নিচে। আমার বড় অস্বস্তি লাগছে, আমার তেষ্টা পেয়েছে। ছায়াদি চুপ করে দাঁড়িয়ে রইল। আমি এগিয়ে ওকে স্পর্শ করলুম। ওর সারা শরীরে যেন কোনো স্পন্দন নেই। আমি হাত ধরে নিচে নিয়ে এলাম, যেন ওর পায়ের তলায় চাকা লাগানো। সমস্ত শরীরটা অস্তিত্বহীন, বাসনা বা প্রতিরোধ নেই। নেমে এলো নিচে। রাত্রি 10:30টার মধ্যেও অবিনাশ ফিরল না মায়াকে নিয়ে। এর মধ্যে আবার গন্ধ শুকে শুকে হাজির হয়েছে শেখর আর অম্লান। হৈ হৈ ও চিৎকারে কান পাতা যায়নি এতক্ষণ। শেখর কাঁচের গ্লাস ভেঙেছে। অম্লান হাতের তাস ছুঁড়ে ফেলে দিয়েছে জানলা দিয়ে, তাস অদৃশ্য করার ম্যাজিক দেখাবার নাম করে। এসব কি চেহারা হয়েছে ঘরটার! অসংখ্য পোড়া সিগারেটের চুরুটের ছাই, কাপ উল্টে চা পড়েছে বিছানা ও চাদরে।
শখানেক দেশলাইয়ের কাঠি, তাপসের কাছে একটা মরা প্রজাপতি। ওটার উপর যতবার আমার চোখ পড়েছে আমি চোখ ফিরিয়ে নিচ্ছি। প্রজাপতি নয়, হয়তো মথ, যেগুলো রাত্রে ওড়ে। হলুদ ও কালোয় মেশানো 2 ডানা মেলে ওটা পড়ে আছে। একটু আগে হঠাৎ উড়তে উড়তে ঘরে এসেছিল। সারা ঘরটা যখন পাক দিচ্ছিল অন্ধের মতো, তখন আমাদের সকলের চোখগুলো ছিল ওর পেছনে। আবার কাকে দল থেকে খসাতে এসেছে ওটা? পরীক্ষিত বলেছিল। কার হলুদ খামে ঝাঁপিয়ে পড়বে মানিক? বেশ সুন্দর দেখতে পোকাটাকে। যা, ছায়ার কপালে দিয়ে বস। ওর যে বয়স পেরিয়ে গেল। এই তাপস, আমি তোর চেয়ে বয়সে ছোট জানিস? ছায়াদি চেঁচিয়ে উঠল। হেমকান্তি এক দৃষ্টিতে ওকে দেখছিল। মাথা ধরার জন্যই কিনা ওর দুচোখ অসম্ভব লাল। 2 বিস্ফারিত দুচক্ষে প্রজাপতি দেখছিল হেমকান্তি। হঠাৎ ওটা ঝপ করে উড়ে বসল তাপসের গায়ে। একি রে, একি, উহ! বলে আরশোলা গায়ে বসলে কোনো কোনো মেয়ের ভঙ্গির মতো ছটফট করে উঠল তাপস। এক ঝটকায় ওটাকে গা থেকে ফেলে দিল। সেইটুকুই যথেষ্ট ছিল। প্রজাপতিটা স্থির হয়ে পড়ে রইল। একি, মেরে ফেললি নাকি? পরীক্ষিত আলতোভাবে ওর হাতের চেটোয় তুলে নিল। তারপর নিজের দৃষ্টি যেন ওর শরীরের মধ্যে ঢুকিয়ে দেখে বলল, না, শেষ হয়ে গেছে। ওটাকে ফেলে দিয়ে আবার অন্য কথাবার্তা বলতে লাগল। তারপর থেকে আমরা এটার কথা ভুলেই গিয়েছিলাম। খানিক্ষণ বাদে চুরুট ধরাবার সময় অন্যমনস্কভাবে পরীক্ষিত দেশলাইয়ের কাঠিটা ছুঁড়ে দিতেই সেটা গিয়ে পড়ল ওর ছড়ানো ডানায়। দপদপ করে জ্বলতে ও কাঁপতে লাগল আগুনের ছোট্ট শিখা। ধোঁয়া উঠতে লাগল সেখান থেকে। ওরা কেউ লক্ষ্য করেনি। আমি খুব চুপি চুপি, যেন কেউ দেখতে না পায়, যেন কোনো খুব অন্যায় করতে যাচ্ছি, এইভাবে কাঠিটা আস্তে তুলে অন্য জায়গায় ফেলে দিয়েছিলাম। না, ভালো লাগছে না, বাড়ি যাই, পরীক্ষিত বলল। ও শরীর যথেষ্ট খারাপ দেখাচ্ছে, তবু কি করে ঘুরে বেড়ায় কে জানে। মাথা ফাটিয়েছে। ব্রিজ থেকে নদীতে পড়ে গিয়ে তারপর কেউ আবার বেঁচে ওঠে, এ কথা কখনো শুনিনি। ও বলেই বেঁচেছে। শুধু তাই নয়, ব্রিজ থেকে নদীতে পড়ে যাওয়াও পরীক্ষিতের পক্ষেই সম্ভব। কি জানি ইচ্ছে করেই ঝাঁপ দিয়েছিল কিনা, হয়তো প্রাণে বেশি কবিত্ব এসেছিল। আমারও আর বসতে ইচ্ছে করছিল না। ছায়াদিকে বললুম, আজ যাই, কাল পরশু তুমি আমার ওখানে আসবে একবার। আমি যেতুম, কিন্তু তোমাদের অফিসের এ ব্যানার্জি বড় বিশ্রীভাবে তাকায়। তোমাকে যেতে হবে না, আমি যাব। আমি উঠে দাঁড়িয়ে কাঁচের আলমারি খোঁজাখুঁজি করে 2খানা পেপার ব্যাগ গোয়েন্দা উপন্যাস বেছে নিলাম। এগুলো এখন কেউ পড়ছে নাকি? জিজ্ঞেস করলুম। ঘাড় নেড়ে ছায়াদিন না জানাল। পরশুদিনের মধ্যে আমাকে ভাষাতত্ত্ব নিয়ে একটা লিখতে হবে। তার আগে এরকম কিছু হালকা বই না পড়লে আমার কিছুতেই মন বসে না। তাপস, তুই এখন যাবি? না, একটু অবিনাশের জন্য বসে যাই। আপনি যাবেন নাকি পরীক্ষিতবাবু? অবিনাশের সঙ্গে আমার দরকার আছে, তাছাড়া টাকাটা নিয়ে গেল। দেয়ালে পারিবারিক গ্রুপ ফটোগ্রাফের মধ্যে ফ্রক পরা মায়াকে দেখতে পেলাম। হঠাৎ মনে হল, ওরা কি আজ সারা রাত এখানে বেলেল্লা করবে? ছায়াদি বোধহয় আপত্তি করবে না, কিন্তু মায়া থাকতে দেবে না কারুকে। মায়া এসব ব্যাপারে খুব কঠিন। হয়তো তার কারণ মায়ার কবিতা লেখার রোগ নেই। আমি যাব, দাঁড়ান। হেমকান্তি উঠে দাঁড়াল, যেন ওর বিষম দরকার, এক্ষুনি না গেলে চলবে না। অথচ আমি জানি, আমাদের মধ্যে যে কোনো একজন যদি যাবার কথা না বলতে, তবে হেমকান্তি এখানেই অনন্তকাল বসে থাকত। আর একটু বসে যা বিমলেন্দু, আমি যাব, শেখর বলল। তুই তো অন্যদিকে, আমি যাই। বস না, তোকে এগিয়ে দেব এখন। কত দূর এগিয়ে দিবি? নরক পর্যন্ত। ওদের ফেলেই আমি আর হেমকান্তি বেরিয়ে এলাম। বাইরে বিষম ঠান্ডা। মোড়ের দোকান থেকে সিগারেট কিনলাম। আপনার মাথা ধরা কমেছে? হেমকান্তি ওর সুন্দর বিষণ্ণ মুখ আমার দিকে তুলে বলল, না। হেমকান্তির মতো রূপবান যুবা আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে তো নেই, দেখেছি ও খুব কম। আমার চেয়েও প্রায় আধাত লম্বা, চৈতন্যদেবের মতো গায়ের রং, ছিপছিপে শরীর, কপালের ওপর জোড়া ভুরু। অথচ মেয়েরা হেমকান্তিকে পছন্দ করে না। অবিনাশের চেহারা গুন্ডার মতো, এক মাথা চুল, চাপা নাক, তবু অবিনাশ ললনাপ্রিয়। হেমকান্তির কি অসুখ আমি জানি না, সবসময় চুপ করে থাকে, কথা বলতে চায় না, অথচ বন্ধুবান্ধবদের সংসর্গ ভালোবাসে। যে কোনো আড্ডায় আসা চাই, শেষ পর্যন্ত চুপ করে থাকবে, না জিজ্ঞেস করলে একটাও মন্তব্য করে না। চরম উত্তেজনা, বিষম তর্কাতর্কির মধ্যেও হেমকান্তি নিঃশব্দ। এমন যখন ওর স্বভাব, তখন ও একা থাকলেই পারে। কিন্তু কে বলবে কথা? ও কবিতা লেখে না, কিছুই লেখে না।
ইকোনমিক্সে ভালো রেজাল্ট করেছিল, চাকরি বাকরি করে না। তবু বাড়ির অবস্থা বোধহয় অসচ্ছল নয়। বাড়ির লোকেরা ওর এই অদ্ভুত জীবন কি করে সহ্য করে বুঝি না। ওর এরকম নম্রভাবে চুপ করে থাকা আমারও বিরক্তিকর লাগে। সবচেয়ে মজা হয় মেয়েদের সঙ্গে। যখন মেয়েরা থাকে স্বভাবতই রূপবান হেমকান্তির দিকে তাদের বেশি কৌতূহল। কিন্তু আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে তাকায়নি, কথা বলেনি, প্রশ্ন করলে এক অক্ষরে উত্তর দিয়েছে। মেয়েরা এখন ওকে নিয়ে প্রকাশ্যেই হাসাহাসি করে। মায়া ওকে একদম সহ্য করতে পারে না। হেমকান্তি সম্বন্ধে গভীর বিতৃষ্ণা মায়ার চোখে মুখে ফুটে ওঠে, আমি দেখেছি। অনেকক্ষণ পাশাপাশি চুপ করে হাঁটবার পর হেমকান্তি আমাকে জিজ্ঞেস করল, আপনি বাড়ি ফিরবেন? হ্যাঁ, আমি বললুম। কেন, আপনি ফিরবেন না? ঠিক ইচ্ছে, আমার মায়ের খুব অসুখ। হেমকান্তি দাঁড়িয়ে পড়ল। তার মানে অসুখ বলেই বাড়ি ফিরবেন না? কিরকম অসুখ? খুবই, বলা যায়। আমি স্পষ্ট দেখতে পেলুম বাড়িতে হেমকান্তির অবস্থা। সকলে বিষম ব্যস্ত, উৎকণ্ঠা, ডাক্তার আসা যাওয়া করছে। হেমকান্তি চুপ করে সারাদিন বসে আছে নিজের ঘরে, অথবা সিঁড়ির মুখে দাঁড়িয়ে সকালের ব্যস্ততা দেখছে। তার নিজের কিছুই করার নেই। কেউ তাকে ডাক্তার ডাকতে বলবে না, ওষুধের দোকানে পাঠাবে না। জীবন মৃত্যু সন্ধিক্ষণে এসেও ওর মা যদি একবার আকুলভাবে ডেকে ওঠেন, হেম কোথায়, হেমকে একবার দেখতে ইচ্ছা করছে, হেম, তখনও হেমকান্তি দরজার বাইরে দাঁড়িয়ে ভাববে সাড়া দেব কিনা, জোরে কথা বলতে হবে না ফিসফিসিয়ে, মায়ের সামনে গিয়ে দাঁড়াবো না হাঁটু মুড়ে বসব, কপালে হাত রাখব না কাঁদব পা ছুঁয়ে। এসব বিপুল সমস্যার বদলে বাড়ির বাইরে থাকাই ভালো। হেমকান্তি ভাবে নিশ্চিত। আমি ওর মুখের দিকে তাকালাম। অনেক পোষা কুকুরের মুখের দিকে মাঝে মাঝে তাকালে যেমন মনে হয় মানুষের ভাষায় কথা বলার জন্য বেদনা জেগে উঠেছে তাদের মধ্যে, হেমকান্তির মুখেও সেই বেদনা, যেন ও মানুষের ভাষা জানে না। আমি হেমকান্তিকে ধরে একটা ঝাঁকুনি দিয়ে বললুম, কি বলছেন, খুব বেশি অসুখ নাকি? এতক্ষণ কিছু হয়ে যায়নি তো? জানি না। আমার ভীষণ ভয় হল। হেমকান্তি বোধহয় মায়ের মৃত্যুর সময়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে, এতক্ষণ কিছুই জানায়নি। শিগগির চলুন বাড়ি, আমি যাচ্ছি আপনার সঙ্গে। কয়েক পা এগিয়েই হেমকান্তি আবার দাঁড়িয়ে পড়ল, বলল, না, আপনি, মানে, আমি একাই যাই। ওসব জিনিস দুজনে ভাগ করে নেওয়া যায় না। হেমকান্তির বাম বাহু জোর করে চেপে আমি ছুটে চললুম। কাছে সারদান রোডের মুখটায় বাড়ি। বাড়িটা সদর দরজা হাট করে খোলা। সদরের সামনে খোলা জায়গাটায় চড়া পাওয়ারের আলো। রাস্তায় বিপুল জ্যোৎস্না আজ, সুতরাং কাছের ইলেকট্রিকের আলো আর জ্যোৎস্না এক জায়গায় মিশেছে। আমি তৎক্ষণাৎ সেই মিশ্রিত আলোর মধ্যে মৃত্যুর গন্ধ পেলুম। কোথাও কোনো শব্দ নেই। ভেতরে ঢুকে সিঁড়িতে পা দিলুম দুজনে। এ বিষয়ে আমার অনুভূতি একেবারে নির্ভুল। আমি জানি হেমকান্তির মার বেঁচে নেই। এই নিস্তব্ধতা, সিঁড়ি কিংবা দেয়াল, এর যে কোনো একটা দেখলেই এই মুহূর্তে মৃত্যুর কথা বুঝতে পারা যায়। যে বাড়িতে মৃত্যু হয় সে বাড়িরই দরজা সে রাত্রে হাট করে খোলা থাকে। আমি দেখেছি। ডাকাতের কথা তখন মনে থাকে না কারুর? কেন? মৃত্যুর থেকে আর বড় চুরি হয় না এই ভেবে? যাই হোক, মৃত্যুর বাড়িতে কখনো চুরি হয়েছে আমি শুনিনি। সে বাড়ির দরজার একটা পাল্লা ভেজানো পর্যন্ত থাকে না, দুটো দরজাই সম্পূর্ণ খোলা থাকে। আমি বারবার লক্ষ্য করেছি। হঠাৎ আমার মনে পড়ল, আমার বাড়িতে ভাত ঢাকা দিয়ে মা আমার জন্য জেগে বসে আছেন। আমি কেন এত দেরি করছি? আর কোনোদিন দেরি করব না। কিন্তু এখন তো হেমকান্তিকে ফেলে চলে যাওয়া যায় না। দোতলার বারান্দায় উঠতেই দেখা গেল তিনজন দামি পোশাক পরা ভদ্রলোক দ্রুত বেরিয়ে আসছেন ঘর থেকে। হেমকান্তিকে দেখেই তাঁরা থমকে দাঁড়ালেন। এ কি, তুমি শ্মশানে যাওনি? সারা কলকাতা খোঁজ হচ্ছে তোমাকে। তাঁদের কথার মধ্যে ভর্ৎসনার সুর ছিল, কিন্তু সঙ্গে সঙ্গে আমার বুক মুচড়ে উঠল। হেমকান্তি মুখ নিচু করে দাঁড়িয়েছিল। চলো, আমাদের গাড়ি আছে, শ্মশানে যেতে হয়, জুতো খোলো। সেই তিনজনের মধ্যে একজন খুব নরম গলায় বললেন, মামাবাবু, আমাকে ক্ষমা করুন, আমি শ্মশান দেখতে পারি না। সে ভদ্রলোক কাছে এসে হেমকান্তিকে বুকে জড়িয়ে ধরলেন। তারপর বুকের মধ্যে অনেকখানি হাওয়া টেনে নিয়ে হু হু করা গলায় বললেন, তোকে আমি কি আর বলবো হেম, চল, যেতে হয়। যে গেল সে ছিল আমার দিদি, তোর মা। তোকে সান্ত্বনা দিতে পারবো না আমি। চল, হিন্দু ধর্মের নিয়মগুলো মেনে দেখ, দুঃখ কষ্ট আপনি কমে যাবে। আমি হেমকান্তির মুখের দিকে ভালো করে খুঁজে খুঁজে দেখলুম। সাদা পাথরের মূর্তির মতো স্পন্দনহীনভাবে দাঁড়িয়ে আছে।
কি জানি কিরকম দুঃখ কষ্ট ওর, চোখে মুখে যার কোনো চিহ্ন ফোটে না। হঠাৎ হেমকান্তিকে আমার অত্যন্ত নির্লজ্জ রকমের বিলাসী পুরুষ বলে মনে হল। ছায়া। ছেলেবেলায় বাবা বলতেন, ছায়া, তোকে আমি আর্ট স্কুলে ভর্তি করে দেব, তুই খুব নামকরা শিল্পী হবি। বাবা আমাকে রঙের বাক্স কিনে দিয়েছিলেন, তাই দিয়ে আমি হরপার্বতী, গাছের মাথায় চাঁদ আঁকতুম। বাবা আমার লেখাপড়ার সম্বন্ধেও খুব যত্ন নিতেন, আমার জন্য মাস্টার রেখে দিয়েছিলেন। আমি ছেলেবেলায় খুব অসুখে ভুগতুম, বিছানায় শুয়ে শুয়ে বই পড়তুম শুধু। বাবা আমার জন্য লাইব্রেরি থেকে রোজ বই এনে দিতেন, বলতেন, লেখাপড়া শিখে বড় হবি, নিজের পায়ে দাঁড়াবি, পৃথিবীর কাউকে গ্রাহ্য করবি না। আজকাল মেয়েরা পুরুষের ওপর নির্ভর না করেও বাঁচতে পারে। পরে বুঝেছিলাম বাবার অত সব কথা বলার মানে। আমার ঠোঁটের নিচে কানের পাশে সাদা দাগ, সেতি। তাপসে আমাকে বুঝিয়ে দিয়েছিল। তাপস বলতো, দেখবি ক্রমশ তোর সারা মুখ হাত পা সাদা হয়ে যাবে, তোর আর বিয়ে হবে না। তাপস আমাদের পাশের বাড়িতে থাকত, সেই তমলুকে 1942-44-এ। ওর বাবা ছিলেন পোস্টমাস্টার, আমার বাবা দারোগা। আমাদের কোয়ার্টারের সামনে আমি আর মায়া ফুলের বাগান করেছিলাম। মা সিঁড়ির উপর বসে বসে দেখতেন। মায়ের হাঁপানি ছিল বিষম, হাঁটাচলা করতে পারতেন না। মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলে মা বলতেন, তোদের দুজনের একজনও যদি ছেলে হতি, আমার কোনো ভাবনা থাকত না। আমরা আসলে পূর্ববঙ্গের লোক বলে বাঙাল বাঙাল বলতো অনেকে, দারোগার মেয়ে বলে ভয়ও করত। তাপসরা খুলনার, কিন্তু কিছুতেই স্বীকার করত না। তাপসের মা বলতো, খুকি বাড়ি যাও, ঝড় আসতিছে, পরে আর জাতি পারবা না। তাপসরা হাতে লেখা পত্রিকা বার করত, আমাকে দিত তার ছবি আঁকতে। আমি সুন্দর করে নানা রঙের লতা পাতা এঁকে দিতুম। আমি একবার বলেছিলাম, তাপস, আমার একটা পদ্ম ছাপাবে এবারের বইটাতে? তাপস বলেছিল, ভাগ, তুই আবার কবিতা লিখবি কি রে? মেয়েদের দ্বারা কবিতা হয় না, মেয়েদের নিয়েই তো কবিতা লিখতে হয়। আমি জিজ্ঞেস করেছিলাম, তুই কোন মেয়েকে নিয়ে লিখিস রে? সুরঞ্জনাকে নিয়ে। অম্লান বদনেও বলেছিল। চৌধুরী বাড়ির মেয়ে সুরঞ্জনা। তাপসের কথা শুনে আমার রাগ হলেও খুব বেশি হয়নি, কারণ সুরঞ্জনা ছিল রাজকন্যার মতো রূপসী। আমি বলেছিলাম, যা যা, সুরঞ্জনা তোর দিকে কোনোদিন ফিরেও তাকাবে না। তাপস আর আমার দুজনেরই বয়স তখন 13, মায়ার 8। তাপস ছিল ছেলেবেলা থেকে একটু বখাটে ধরনের। স্কুলে পড়তে পড়তেই বিড়ি সিগারেট খেত। দুপুরবেলা বাবা থানায় চলে যাবার পর তাপস আমাদের বাড়িতে আসত। মা ঘুমিয়ে পড়লেও দিব্যি সিগারেট ধরাত। দেশলাই জ্বালাবার সময় খুক খুক করে একবার কেশে শব্দটা চেপে দিত। নাক দিয়ে ধোঁয়া বার করত, রিং করত, আমাকে বলতো, খাবি, খানা। মায়া এক একদিন ওকে ভয় দেখাত, বাবাকে বলে দেব। তাপস বাবাকে খুব ভয় করত। তখন থেকেই তাপস অসম্ভব নিষ্ঠুর আর নির্লিপ্ত হয়ে উঠেছিল। তাপসরা আজকাল নিজেদের বলে আধুনিক সাহিত্যিক। আধুনিকতা মানে নিষ্ঠুরতা। ম্যাট্রিক পরীক্ষার সময় টেস্টের পর আমরা দুজনে একসঙ্গে পড়াশুনো করতুম। তখনও বাবা মারা যাননি। আমাদের বাড়ির পিছন দিকটার ছোট ঘরে বই খাতা ছড়িয়ে বসতুম। তাপস অধিকাংশ সময় চিত হয়ে শুয়ে সিগারেট টানতে টানতে বলতো, তুই থিওরমগুলো চেঁচিয়ে মুখস্থ কর, তোর পড়া ধরব। আমারটা শুনে শুনেই তাপসের মুখস্থ হয়ে যেত। এমনিতে বদমাইশি বখামি করলেও পড়াশোনায়ও ভালো ছেলে ছিল। নিজের সম্বন্ধে ভীষণ অহংকার ছিল তখন থেকেই। বলতো, দেখবি এককালে তোদের ছেলেমেয়েরা পরীক্ষার সময় আমার গল্প কবিতার ব্যাখ্যা মুখস্থ করবে। দুজন উঠতি বয়সের ছেলে মেয়ে একসঙ্গে দুপুর কাটাতুম, কিন্তু কখনো অসভ্যতা করেনি তাপস। আমি বরং মাঝে মাঝে ওর একটা হাত অনেকক্ষণ ধরে থাকতুম। তাপসের কোনো ভাবান্তর ছিল না। কখনো কখনো ও আমার মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকত, তারপর আমার ঠোঁটে মুখে কপালে হাত বুলে দিয়ে বলতো, আমি ব্রাহ্মণের ছেলে, তোকে আশীর্বাদ করছি ছায়া, তোর ওই দাগ একদিন মিলিয়ে যাবে। এমনিতে তোকে বেশ সুন্দর দেখতে, তাছাড়া দাগ না উঠলেও ক্ষতি নেই, ও দাগ ছোঁয়াচে নয়, ওতে কোনো দোষ হয় না। তাপসের সঙ্গে খুব ছেলেবেলা থেকে মিশেছি। ছোট ছোট ছেলেমেয়েরা যে কতগুলো ঠিকে অসভ্যতা করে, আড়ালে চুমু খাওয়া, জড়াজড়ি, কি প্যান্ট ফ্রক খুলে দেখা দেখি, সেসব কখনো না। যখন প্রথম আমি বালিকা থেকে নারী হলাম, তখন কয়েকদিনের জন্য আমি দুর্বল হয়ে পড়েছিলাম। সবসময় ছটফট করতাম, চুল বাঁধতে ইচ্ছে করত না।
আয়নায় শরীর দেখতুম, নিজেই নিজের বাহুতে চুমু খেতাম। শুয়ে শুয়ে বা বাথরুমে আমি নানান ছেলের কথা ভাবতাম চোখ বুজে, যেন তারা আমাকে আদর করছে কিংবা পাশে শুয়ে আছে। কিন্তু কখনো তাপসের কথা ভাবিনি। তাপস একবার মাত্র একটা অদ্ভুত কাণ্ড করেছিল। সেদিন দুপুরে ঘোর বৃষ্টি। আমি খাওয়ার পর পড়ার ঘরে বই খুলে বসে আছি। তাপস এলো অনেক দেরি করে, ভিজতে ভিজতে। পরীক্ষার মাত্র ১ মাস দেরি। তাপস সিগারেট ধরিয়ে চুপচাপ রইল, কোনো কথা নেই, যেন কান পেতে কোনো শব্দ শুনছে। কোথাও কোনো শব্দ নেই, বৃষ্টির আওয়াজে সর্বত্র শব্দহীন। বাড়িতে কেউ জেগে নেই, মায়া স্কুলে। জিজ্ঞেস করলুম, কি রে, ভূতের মতো রইলি যে? আজ না গ্রাফের অঙ্ক কষার কথা ছিল? ভিজে জামাটা খুলে ফেল না। শুকনো মুখে তাপস বলল, আজ সকালে একটা গল্প লিখতে আরম্ভ করেছিলাম, শেষ হলো না। গল্পটা শেষ করতে না পারলে মন স্থির হচ্ছে না। তোকে একটা কথা বলবো। কি? কিছু মনে করবি না, বৈজ্ঞানিক পরীক্ষা হিসেবেও ধরতে পারিস। মনে কর আমরা হাইজিন পড়ছি। কি ব্যাপার কি? রাগ করা চলবে না কিন্তু। তোর শাড়ি ব্লাউজগুলো সব একবার খুলে ফেলবি, আমি একবার তোকে দেখব। শুনেই কি যে হলো আমার! বৃষ্টির শব্দ ছাড়িয়েও বুকের মধ্যে অন্য একটা প্রচণ্ড শব্দ হলো। বুঝতে পারলুম শরীর হঠাৎ ঠান্ডা হয়ে আসছে। আমি ঘরের কোণের দিকে সরে গেলুম। না না, মানে জানিস, খারাপ কিছু না। আমি কোনো মেয়ের সম্পূর্ণ শরীর দেখিনি, একবার দেখতে চাই, শুধু দূর থেকে। তাপস, তোর ভয় নেই, গায়ে হাত দেব না, দূর থেকে একবার। কেউ তো নেই এদিকে। তাপস, তুই এতটা... সত্যি আমার খুব ইচ্ছে হয়, গল্পটা শেষ করতে পারছি না। গল্পে এরকম একটা ব্যাপার আছে, অথচ আমি নিজে না দেখে, অভিজ্ঞতা ছাড়া, লুকিয়ে চুরি যে কখনো দেখিনি তা নয়। ছোট মাসিকে চান করার সময় বাথরুমের দরজার ফুটো দিয়ে দেখেছি, কিন্তু সামনাসামনি স্পষ্ট দেখতে চাই। তোকে ছাড়া আর কাকে বলবো? আমার শরীর কাঁপছিল। বললুম, তোর কোথাকার! এতটুকু জানিস না, এ কথা কোনো মেয়েকে বলার আগে বলে নিতে হয় আমি তোমাকে ভালোবাসি। তাপস হো হো করে হেসে উঠল। তারপর বলল, ও, তুইও বুঝি মানিক বন্দ্যোপাধ্যায়ের চতুষ্কোণ পড়েছিস? না, পড়িনি। তোকে আমার সহ্য হচ্ছে না, তুই চলে যা। পড়িসনি? তাহলে সব মেয়ে বুঝি এই কথা বলে? আচ্ছা থাক। তাপসের চেহারা খারাপ নয়, মাজা মাজা গায়ের রং, বড় বড় চোখ, মুখে একটা পাগলাটে ধরনের শ্রী ছিল। কিন্তু সেদিন আমার মনে হলো ওর মধ্যে যেন শয়তান ভর করেছে। আমি বললুম, তুই এক্ষুনি চলে যা, আর আমাদের বাড়িতে আসিস না। তোকে বাদ দিয়ে আমি পাশ করতে পারব। সেবার অবশ্য আমার পরীক্ষাই দেওয়া হয়নি। বছর ৮ বাদে কলকাতায় শেষ পর্যন্ত তাপস আমার নিরাবরণ শরীর দেখেছিল। শেষ পর্যন্ত ওরই জিত হল। সেটা ছিল সম্পূর্ণ আমার দোষ। তখন তাপসরা তরুণ সাহিত্যিকের দল আমাদের বাড়িতে আড্ডা দিতে শুরু করেছে। তখন আমি পাগলের মতো হয়ে উঠেছিলাম। মাথার উপর কোনো অভিভাবক ছিল না। এখন আমি নিজেই নিজের অভিভাবিকা হতে পেরেছি। আমার স্বাস্থ্য এমনিতেই ভালো, দুবেলা খিদে পায়। মাঝরাত্রিরেও অন্যরকম খিদে পেত। কিন্তু ছেলেরা কেউ আমাকে দিদি বলতো, কেউ বন্ধুর মতো। কিন্তু কেউ আমাকে আড়ালে ডাকেনি, আমাকে একা কেউ চায়নি। আমি সবার সঙ্গে হাসছি, কথা বলছি, কিন্তু কান্না পেলে কারোর বুকে আমি জীবনে মাথা রাখিনি। সেই রকমই এক বৃষ্টির দুপুরে তাপস এলো। এসেই বলল, হঠাৎ তোর কথা মনে পড়ল ছায়া, তাই এলাম। কথাটা শুনবার সঙ্গে সঙ্গেই ভীষণ অভিমানে আমার বুক ভরে গেল। কেউ আসে না হঠাৎ আমার কথা ভেবে, আমি জানি। ঠান্ডা গলায় বললাম, তাই নাকি, বস। তমলুক গিয়েছিলাম, আজই ফিরেছি। স্টেশন থেকে সোজা তোর এখানে এলাম। তোকে আমি প্রায় ভুলেই গিয়েছিলাম। হঠাৎ তমলুকে গিয়ে বিষম মনে পড়ল। তোদের কোয়ার্টারে অনেক লোক এসেছে। সামনের বাগানটায় ফুলের বদলে বেগুনের চারা লাগিয়েছে। বড় খারাপ লাগলো। হঠাৎ এক ঝলক হাওয়া দিতেই মনে হলো তোর মা যেন সিঁড়ির ওপর বসে আছেন, আর তুই ফ্রক পরে জলের ঝাড়ি হাতে ঘুরছিস। আমার ছেলেবেলাটাকে তুই বড় দখল করে আছিস। তখনই মনে হলো ফিরেই তোর কাছে যাব। বড় খিদে পেয়েছে, কিছু খেতে দিবি? দুপুর গড়িয়ে প্রায় বিকেল তখন। পিসিমা ঘুমোচ্ছেন। কি খেতে দেব? দুধ চিড়ে খাবি? হ্যাঁ, তাই দে না, খিদে পেট জ্বলছে। তারপর সোজা আমার কাছে চলে এলো। কি করে ওর এরকম দৃঢ় বিশ্বাস হয়েছিল জানি না। আমার মুখটাকে জোর করে ধরে ঠিক আমার ঠোঁটের নিচে ও কানের পাশে, যেখানে সাদা দাগ, দীর্ঘ চুমু খেল। আমার চোখে কান্না এসেছিল। আমি দুহাতে ওকে ঠেলে দিতে গেলুম। কারোর মুখে কোনো কথা নেই।
ও আমার ব্লাউজ, শাড়ি, সায়া সব খুলে ফেলল। আমি আর বাধা দিইনি। তাপস আমাকে বিছানায় শুইয়ে ফেলে একদৃষ্টে চেয়ে রইল। আমি ক্লিষ্ট গলায় বললুম, তুই কি এখনো কোনো মেয়ের শরীর দেখিসনি? হ্যাঁ, দেখেছি, অনেক, কিন্তু প্রত্যেকে অন্যরকম। ছায়া, আমি তোকে সম্পূর্ণভাবে না দেখলে তোকে কখনো চিনতে পারতুম না। তুই সত্যিই অসাধারণ। আমার শরীরের অন্য কোনো জায়গায় আর সাদা ক্ষত ছিল না বলে আমি সেদিন খুশি হয়েছিলাম। না হলে আমি চোর হয়ে যেতুম। আমি লজ্জার মাথা খেয়ে জিজ্ঞেস করলুম, তাপস, তুই আমাকে বিয়ে করবি? না। কেন? কারণ তোর কথা কখনো আমি ভাবিনি। তবে আজ কি জন্য এসেছিস? শরীর? হ্যাঁ। কেন? কারণ আমি তোকে ভালোবাসি। আমি উঠে বসে কাপড়টা জড়িয়ে বললুম, এর মানে কি? মানে হয় না বুঝি? তাহলে জানি না। যা মনে হলো তাই বললুম। এ কিরকম অদ্ভুত মনে হওয়া? সত্যিই তা জানি না রে ছায়া। আমার যা মনে হয় তাই বলি, তাই লিখি। বিচার বিবেচনা করে অত দেখতে ইচ্ছে করে না। আজ যা বললুম কাল হয়তো তা মনে হবে না। তাতে দোষ কি? আমি এরকমভাবেই জীবন কাটাতে চাই। আমি মুখ ফিরিয়ে চুপ করে বসে রইলাম। আমার চোখের জল থামছিল না। সম্পূর্ণ বিচার বিবেচনাহীন চোখের জল। বুক থেকে ঠান্ডা একটা গভীর উদাসীনতা উঠে এলো। তারপর তাপসের দিকে ফিরে খাটের ওপর খানিকটা জায়গা করে দিয়ে বললুম, আয়, দেখি তোকেও দেখে সম্পূর্ণ চেনা যায় কিনা। সেবার ম্যাট্রিক পরীক্ষা দেওয়া হয়নি, কারণ পরীক্ষার ৭ দিন আগে বাবা খুন হয়েছিলেন। বাবা গ্রামের দিকে গিয়েছিলেন ইন্সপেকশনে। রাত্রে ফিরলেন না। পরের দিন তাকে নিয়ে আসা হলো একটা গরুর গাড়িতে, বরফের গুঁড়োয় সারা শরীর ঢেকে। মরা মানুষের চোখ যে কত বিশ্রী হয় সেই প্রথম দেখলুম। সেই ঘটনায় মা কিছুদিন পাগল হয়ে গিয়েছিলেন। আমার বাবা ছিলেন বেশ হাসি খুশি মানুষ, খুব বড় চরিত্রের নয়। বাবা ঘুষ নিতেন। সন্ধ্যের দিকে রোজ খানিকটা মদ খেতেন, আমরা জানতুম। চোর ডাকাতদের দমন করার বদলে তাদের নিয়ে শান্তিতে বসবাস করাই ছিল তার নীতি। ঘুষের টাকা জমিয়ে তিনি কলকাতায় আমার নামে এই ছোট বাড়িটা কিনে ভাড়া দিয়েছিলেন। তবে মদ চোলাইয়ের দলটাকে দমন করবার জন্য তিনি কেন উঠে পড়ে লেগেছিলেন জানি না। বোধহয় তারা বাবার মধ্যেই ভেজাল দিয়েছিল। শেষ পর্যন্ত দেখা গেল ওটা টেরোরিস্টদের আড্ডা। আগস্ট আন্দোলনের রেশ তখনও থামেনি। বাবা মারা যাওয়ার পর আমাদের কোয়ার্টার ছেড়ে দিতে হলো। তারপর কিছুদিন আমরা তমলুকে ছিলাম, অন্য একটা বাড়ি ভাড়া করে। কোয়ার্টার ছেড়ে দেবার সময় মায়া বলেছিল, দিদি, ফুল গাছগুলো তো আমাদের, ওগুলো নিয়ে যাব। আমি বলেছিলাম, থাক না। মায়া ছেলেবেলা থেকে বিষম জেদি। যাবার সময় টেনে টেনে ফুল গাছগুলো তুলে নিল। যে বাড়িটায় আমরা গেলাম সামনে মাঠ নেই, ছোট অন্ধকার মতন। মায়া একটুখানি জায়গার মধ্যে ঘেঁষাঘেঁষি করে গাছগুলো লাগালো, কিন্তু গোলাপ, ডালিয়া, জুই, ক্যানা একটাও বাঁচল না। আমার পরীক্ষা দেওয়া হলো না সেবার। বর্ধমান থেকে বড় পিসিমা এসে রইলেন কাছে। তাছাড়া বরদা উকিল বাবার বন্ধু ছিলেন, আমরা জ্যাঠাবাবু বলতুম। তিনি আমাদের দেখাশোনা করতে লাগলেন। বাবার টাকা কড়ির ব্যবস্থা করা, কলকাতার বাড়ি থেকে ভাড়াটে তোলা সবই করেছিলেন। তাপস ততদিনে পাশ করে কলকাতার কলেজে গিয়ে ভর্তি হল। সেবারই পুজোর ছুটিতে ওর 2 বন্ধু এসেছিল বেড়াতে, পরীক্ষিত আর অনিমেষ। 3টে ঝকঝকে টাটকা ছেলে সন্ধ্যের সময় রাস্তা দিয়ে চেয়ে চেয়ে গান গাইতে গাইতে যেত। আমার সঙ্গে একবার বন্ধুদের নিয়ে দেখা করতে এসেছিল তাপস, কিন্তু তখন ওর ওপর আমার রাগ ছিল। সেজন্য ভালোভাবে কারো সঙ্গে কথা বলিনি। তখন আমি কবিতা লিখতে শুরু করেছি। মাঝে মাঝে ডাকে নানা পত্রিকায় পাঠাতুম। কোনো কোনো সময় তাপস, পরীক্ষিত আর আমার লেখা একই পত্রিকায় বেরুত, কিন্তু আমি ওদের লেখা পড়ে বুঝতে পারতুম না। কলকাতার বাড়িতে একতলায় নতুন ভাড়াটে বসিয়ে দোতলায় আমরা উঠে এলাম বছরখানেক বাদে। তমলুক সেই ছেড়ে আসা চিরকালের জন্য, আমার ছেলেবেলার তমলুক। আসবার সময় মনে হয়েছিল ওখানে আমরা বাবাকে ফেলে এলুম, কিন্তু মায়ের চিকিৎসার জন্য কলকাতায় আসা দরকার ছিল। মা বিছানায় শুয়ে 5 বছর বেঁচেছিলেন। তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি। মায়া ক্রমে যুবতী হয়ে উঠছে। রাত্রিরে খাবার সময় বহুক্ষণ ধরে গল্প করতুম আমি, মায়া, পিসিমা, মা। মা বলতেন, কলকাতা শহরে থাকার এই সুবিধে, পুরুষ মানুষ না থাকলেও চলে। মায়ার নানা রকম ছেলে মানুষী কাণ্ড নিয়ে আমরা রোজ রাত্রে খুব হাসাহাসি করতুম। মায়া কোনো কারণে রেগে গেলে 7খানা 8খানা করে কাঁচের গ্যালাস ভাঙত। স্কুলে যাবার সময় ছেলে ছোকরারা যদি কোনো মন্তব্য করত, মায়া সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে তার উত্তর দিত।
মোড়ের মাথায় একটা ছেলে ওর সামনে শীষ দিয়েছিল বলে মায়া সোজা সেই ছেলেটার বাড়িতে গিয়ে কড়া নেড়ে তার বাবাকে বলে দেয়। সেই ভদ্রলোক পরে এসে মায়ের সঙ্গে দেখা করে ক্ষমা চেয়ে যান। মায়া একবার বায়না ধরেছিল শীতকালে প্যান্ট কোট পরে রাস্তায় বেরোবে। মা পিসিমা কত ঠাট্টা করলেন, বিবি সাহেব, মাসি বাবা কত কি বলে হাসাহাসি করা হলো, কিন্তু মায়া অটল। এই যে সম্ভব না, তা মায়াকে কিছুতেই বোঝানো গেল না। সেই নিয়ে শেষ পর্যন্ত রাগারাগি শুরু হয়ে গেল। আমি মায়াকে কোনোদিন বকিনি, কিন্তু ওর বোকা গোয়ার্তমি দেখে চর মারতে গিয়েছিলাম। কিন্তু মায়া মত বদলাল না, রাগ করে খাওয়া বন্ধ করে দিল। মা শেষটায় বললেন, দে ছায়া, ওকে এক সেট বানিয়ে দে। বাড়িতে দর্জি ডেকে মাপ দেওয়া হলো। যখন তৈরি হয়ে এলো, সব পরে আয়নার সামনে দাঁড়িয়ে মায়ার কি হাসি। মা বিছানার উপর উঠে বসলেন, পিসিমা আর আমি দরজার কাছে দাঁড়িয়ে। মায়া বাবার শোলার টুপিটা পর্যন্ত মাথায় দিয়ে দুলে দুলে হেসে খুন হল। মা বললেন, আমার ছেলে ছিল না, এই তো একটা ছেলে হল। মায়া সে পোশাক পরে একদিনও বেরোয়নি। কখনো খুব রেগে মায়াকে আমি সেই পোশাকের কথা তুলে ঠাট্টা করি। মায়া একদিন সন্ধ্যাবেলায় এ বাড়িতে তাপস আর পরীক্ষিতকে নিয়ে এসেছিল। পথে দেখা হবার পর তাপস মায়াকে চিনতে পারেনি। ওকে এত বড় হতে তো দেখেনি তাপস। মায়াই তাপসদা বলে চেঁচিয়ে ডেকে উঠেছিল, তারপর টেনে এনেছিল বাড়িতে। ক্রমে ক্রমে এলো ওর বন্ধুবান্ধবদের দল, অবিনাশ, হেমকান্তি, অম্লান, অনিমেষ, শেখর, বিমলেন্দু। মা তখনও বেঁচে। বিমলেন্দুর দিদি আমার সঙ্গে বিয়েতে পড়ত, সেজন্য ও আমাকে ছায়াদি বলে। সেই শুনে শুনে শেখর, অনিমেষ ওরাও। কেউ আপনি বলে, কেউ তুমি, তুই। অবিনাশ বলে, মেয়েদের মধ্যে একমাত্র আমার কবিতাই নাকি পাঠযোগ্য, মেয়েদের মধ্যে আমিই প্রথম আধুনিক। শেখর একটা কবিতা পত্রিকার সম্পাদক, প্রতি সংখ্যায় ও আমার লেখা আগ্রহ করে ছাপে। আমি যদিও আমার গোপন দুঃখের কথা কিছুই এ পর্যন্ত লিখতে পারিনি। মায়া অবশ্য আমার লেখা সম্পর্কে ঠোঁট উল্টায়। একবার পুজোর সংখ্যার লেখার জন্য মনি অর্ডারে টাকা পেয়েছিলাম। মায়া বলেছিল, সে কি রে দিদি, ওই পদ্ম লেখার জন্য লোকে টাকা দেয়, কে পড়ে রে? মায়ের মৃত্যুর সময় তাপসের বন্ধুবান্ধবরা খুব সাহায্য করেছিল। ওদের মধ্যে কেউ ভয়ঙ্কর নিষ্ঠুর, কেউ উদাসীন, কেউ লোভী, কিন্তু ওরা কেউই অসৎ নয়। মনে মনে ওরা প্রত্যেকেই সম্রাট কিংবা জলদস্যু, কেউ ছিঁচকে নয়। সেই জন্যই ওরা সাধারণ নয় কেউ, ওরা সাহিত্যিক। আমি জানি, একদল পাগল। মায়ের মৃত্যুর কথা মনে হলেই এখন আমি সামনে পিছনে তাকাই। এত ভয়ঙ্কর শান্ত মৃত্যু যে হয় ভাবতে পারিনি। এখন যে বসবার ঘর করেছি, আগে ওই বড় ঘরটায় একটা খাটে মায়ের দুপাশে আমি আর মায়া শুতুম। সেদিন ঘুমোতে যাবার আগে মা আমাদের দুজনের চুল বেঁধে দিলেন টান করে। সেদিন মায়া ওর ৩ জন মেয়ে বন্ধুর সঙ্গে সিগারেট খেয়েছে, এ কথা মাকে বলল। মায়ার কোনো কিছু গোপন ছিল না, আমাকে আর মাকে সব কথা বলে দিত। ছেলেরা কেন সিগারেট খায় শখ করে সেটা দেখবার জন্য খেয়েছিলাম। জানো মা, প্রত্যেকে ৩টে করে টেনে দেখলুম, গীতালিদের ছাদের ঘরে। গীতালি তো কাশতে কাটতে বাঁচে না। আমার কোনো কষ্ট হয়নি, তবে অত আহ্লাদ করে খাবার কি আছে বুঝতে পারিনি। মা এক হাতে মায়ার চুলের গোছা ধরে আরেক হাতে চিরুনি চালাচ্ছিলেন। আমি মায়ের মুখোমুখি বসে। আমি বললুম, ও একদিন খেলে কিছুই বোঝা যায় না, পরপর কদিন খেলে রোজ খেতে ইচ্ছে করবে। সেই রোজ খাওয়ার ইচ্ছেটাই নেশা। ও, তুই এমনভাবে বলছিস যেন তুই রোজ খেয়ে দেখেছিস। মা হাসতে হাসতে বললেন, দিদি লেখে কিনা তাই জানে, লেখক লেখিকাদের সব জানতে হয়। আমি রোজ খেয়ে দেখব মা, ছেলেরা পারে তো আমরা পারব না কেন? খাওয়ার জিনিসে আবার ছেলে মেয়ে কি? খেতে পারিস, তবে বিড়ি সিগারেট খেলে ঠোঁট কালো হয়ে যায়। মেয়েদের কালো ঠোঁট দেখা তো কারোর অভ্যেস নেই, তাই খারাপ লাগবে। তবে মেম সাহেবরা যে খায়, মেম সাহেবরা ঠোঁট লাল করার জন্য লিপস্টিক মাখে, তুই মাখবি? না না, লিপস্টিক বিচ্ছিরি। আমি আর মা হেসে উঠলুম। কদিন ধরে মায়ের শরীর একটু ভালো ছিল। আরও কিছুক্ষণ গল্প করে আমরা আলো নিভিয়ে শুয়ে পড়ি। সেদিন সারা রাত আমার সুন্দর ঘুম হয়েছিল, এক ছিটে স্বপ্ন পর্যন্ত দেখিনি। সকালবেলা চোখ মিলে দেখলুম মায়া উঠে বসে আছে, এক দৃষ্টে মায়ের দিকে তাকিয়ে। কোনো কথা নেই, মায়ের দুঠোঁট খোলা, পাশ দিয়ে রক্ত। মা মায়ার দিকে তাকিয়ে আছেন, মা বেঁচে নেই। সারা রাত আমরা পাশে শুয়েছিলাম। কোনো এক সময় মা আমাদের ঘুম না ভাঙিয়ে চলে গেলেন। সারা রাত আমরা মৃতদেহের পাশে। কথা যখনই ভাবি, শরীরে ঠান্ডা স্রোত বয়ে যায়। এখনো মাঝরাতে ঘুম ভেঙে গেলে মনে হয় মায়াও আমার মধ্যে মা শুয়ে আছেন। এমনকি অফিসে, ট্রামে, বাসেও
মাঝে মাঝে আমার পাশে মায়ের মৃত শরীরের অস্তিত্বের কথা মনে পড়ে। এই অনুভূতির মধ্যে কোনো ভয় নেই, মায়ের চরিত্রের মতোই শান্ত, স্নেহময়। কখনো কখনো মনে হয় এই স্নেহময় মৃত্যু আমার শরীরে ঢুকে গেছে। আমারও ইচ্ছে করে ওইরকম শান্তভাবে মরে যেতে। শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস যুবক যুবতীরা। পড়ছিলাম এর ৩য় পর্ব। উপন্যাসটি শুনতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।